ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের বাকি আর কয়েকদিন, এরই মধ্যে প্রার্থীরা প্রচার প্রচারণায় ব্যস্ত। আমরা আছি লালমনিরহাট ৩ আসনে। এখানে কথা বলবো ধানের শীষের প্রতীকে যিনি প্রার্থী রয়েছেন আসাদুল হাবিব দুলু, তার সাথে স্বাগত জানাই ৭১ টিভি প্রোগ্রামে। আপনার থেকে জানতে চাই, আপনার এই প্রচার প্রচারণায় ভোটারদের থেকে কেমন সাড়া পাচ্ছেন এবং ভোটারদেরকে আসলে আপনি কি প্রত্যাশা বা আশ্বাস দিচ্ছেন? এটা তো ব্যাপক সাড়া। তার কারণ হচ্ছে দীর্ঘ ১৭ বছর তো এই এলাকার মানুষ, কেন বাংলাদেশের মানুষ ভোট দিতে পারে নাই। একটি শান্তিপূর্ণ, অবাধ, আনন্দমুখর পরিবেশ তৈরি হয়েছে। আমরা যেখানে যাচ্ছি ব্যাপক সাড়া, এবং মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করছে ১২ তারিখে তারা যথেষ্ট পরিমাণ ভোট কেন্দ্রে উপস্থিত হয়ে ভোট প্রয়োগ করবে। এবং বিশেষ করে আমার এলাকায় মানুষের একদম তৃণমূল পর্যন্ত সমস্ত মানুষ জেগে উঠেছে। এই জাগরণ আমি অতীতে কখনো দেখিনি। এই যে ভোটারদের মধ্যে যে বিপুল সাড়া আমাদেরকে আশান্বিত করে তুলেছে। ভোটের দিনে আসলে ভোট কেন্দ্রে কেমন ভোটার যেতে পারে বলে আপনার মনে হচ্ছে? না, আমি একটু আগেই বললাম যে ব্যাপক সাড়া। এর আগেও অনেক নির্বাচন আমরা দেখেছি, বিশেষ করে গত ৩টি নির্বাচন তো হয়নি। আগের নির্বাচনগুলোতে যে সাড়া ছিল তার চেয়ে অনেক বেশি সাড়া মানুষের মধ্যে। এবং এখানে সকল জনগোষ্ঠী, সকল ধর্মের মানুষ, বিশেষ করে আমার সনাতন ধর্মের যারা এখানে দেখেন ব্যাপকভাবে তারা জমায়েত হয়েছে, তাদেরও মধ্যে যথেষ্ট উৎসাহ উদ্দীপনা। এবং যেহেতু তারা বুঝতে পেরেছে এবার ভোট আনন্দ ঘন হবে ও প্রতিযোগিতামূলক হবে, সর্বোপরি শান্তিপূর্ণ ভোট হবে, এ কারণেই। আর আমার এলাকার মানুষের তো একটি আকাঙ্ক্ষা আছে, আপনারা সবাই জানেন, যে তিস্তা মহাপরিকল্পনার জন্য আমরা দীর্ঘদিন এখানে আন্দোলন করে যাচ্ছি। সেটাকে সামনে রেখে মানুষ আরও বেশি সংগঠিত হয়েছে। আমাদের চেয়ারম্যানও রংপুরের জনসভায় প্রতিশ্রুতি দিয়েছেন যে বিএনপি ক্ষমতা আসলে এটা অগ্রাধিকার ভিত্তিতে এই তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করবে। তিস্তা নিয়ে একটু কথা বলতে চাই। এই তিস্তার যারা কৃষক রয়েছে বা তিস্তা নদীর আশেপাশে যারা ফার্মিং করেন বা কৃষিকাজ করেন, তাদের কাছে শুনছিলাম যাদের প্রত্যাশাটা অনেক বেশি। তো আপনাদের ইশতেহারে আসলে দলীয় একটা ইশতেহার হচ্ছে যদিও, কিন্তু আপনাদের আঞ্চলিকভাবে আপনার ভোটারদের কাছে তিস্তা নিয়ে আপনার কি প্রত্যাশা কথা বলছেন বা তাদেরকে কি আশ্বাস দিচ্ছেন? না, আমরা মনে করি এই আন্দোলনে তো শুধু বিএনপির রাজনৈতিক নেতৃবৃন্দ জড়িত ছিল না, আপামর জনসাধারণ জড়িত ছিল। তাদের আকাঙ্ক্ষাটা বাস্তবায়ন করার জন্য আমরা সর্বাত্মক প্রচেষ্টা চালাবো। তিস্তা মহাপরিকল্পনার মাধ্যমে তিস্তা নদী খনন হবে, তিস্তার দুই পাড়ে শিল্প কারখানা গড়ে উঠবে, পর্যটন নগরী হবে। সেই আকাঙ্ক্ষায় এখানকার মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করছে। আশা করি এই প্রকল্প বাস্তবায়নের মধ্য দিয়ে শুধু লালমনিরহাট নয়, রংপুরের 5টি জেলার 2 কোটি মানুষের জীবন রেখা পরিবর্তন হয়ে যাবে। এটা যেহেতু একটি আসলে আঞ্চলিক একটা ইস্যু এবং এটা ভূ রাজনীতিতে খুব গুরুত্বপূর্ণ বাংলাদেশের জন্য, আপনার দল ক্ষমতায় গেলে, আপনি যে দলটির আসলে প্রার্থী, ভূ রাজনৈতিকভাবে সেটি ভারতের থেকে আসলে পানি আনার ক্ষেত্রে কতটুকু ভূমিকা রাখবে বা কাজ কতটুকু করবে বলে আপনার মনে হয়? এটি তো আমাদের দ্বিপাক্ষিক আলোচনা করতে হবে। ভারতের সঙ্গে পানির বিষয়, পানির বৈষম্য তো রয়েছে আমাদের। সেটা আন্তর্জাতিক নদী তিস্তা। ভারত একতরফাভাবে পানি প্রত্যাহার করে বাংলাদেশকে শুকিয়ে মারছে। আমরা মনে করি এটি নির্বাচিত সরকার হয়ে গেলে ভারতের সরকারের সঙ্গে সেটি আমরা আলোচনায় বসবো। পাশাপাশি তিস্তা মহাপরিকল্পনার যেনারা ডিজাইন করেছেন তারা বলেছে বর্ষাকালে আমরা পানি ধরে রাখবো যাতে শুকনো মৌসুমে পানি দেওয়া যায়। অন্য আরেকটি দল যারা আসলে আপনাদের সাথে প্রতিদ্বন্দ্বিতা করছে, তারাও তিস্তা নিয়ে অনেক কথা বলছে। মোটা দাগে আসলে জনগণ সবার থেকে একটা সাড়া পাচ্ছে। সেক্ষেত্রে আসলে 5 বছর পর, মানে যখন এই নির্বাচনের পর আরেকটি নির্বাচন আসবে, তিস্তা মহাপরিকল্পনা যদি বাস্তবায়ন না করা যায় সেটা একটা ফ্যাক্টর হবে। সেই জায়গা থেকে আপনার দলের যে আশ্বাস, সেটা কতটুকু বাস্তবায়ন হবে বলে আপনি এবং আপনার এলাকার মানুষের কাছে মনে হচ্ছে? না, এটা আমাদের যে 17-18 ফেব্রুয়ারি আমরা লাগাতার 48 ঘন্টা তিস্তা পাড়ে প্রায় 11টি পয়েন্টে লক্ষ লক্ষ মানুষ জমায়েত হয়েছিল। সেদিন আমাদের চেয়ারম্যান ভার্চুয়ালি লন্ডন থেকে যোগ দিয়েছিলেন। উনিও পরিষ্কার বক্তব্য রেখেছেন, বলেছিলেন যে আমরা যদি বিএনপি ম্যান্ডেট পাই জনগণের, আমরা এটা অগ্রাধিকার ভিতরে বাস্তবায়ন করব। এবং সাম্প্রতিক সময় চীনের রাষ্ট্রদূত এসেছিলেন তিস্তা পাড়ে, উনিও বলেছেন যে নির্বাচিত সরকার আসলেই আমরা এটা চুক্তি স্বাক্ষর করব। কারণ একটি অন্তর্বর্তীকালীন সরকার দুর্বল সরকার, তার সঙ্গে আমরা চুক্তি করব না। সে কারণে আমরা আশাবাদী হয়ে উঠেছি, যেহেতু বন্ধুপ্রতিম রাষ্ট্র চীনও রাজি রয়েছে এবং আমাদের পার্টির চেয়ারম্যানও এটাকে সর্বাধিক গুরুত্ব দিচ্ছে, এবং আমরা যেহেতু আন্দোলনমুখী রয়েছি, আমার মনে এত মানুষের জন আকাঙ্ক্ষাকে কোনো সরকার মনে হয় না যে বাইপাস করতে পারবে। তিস্তার বাইরে আপনার এখানে আসলে কৃষি প্রধান একটি এলাকা, সেই জায়গায় জনগণকে আর কি কি আশ্বাস দিচ্ছেন, তাদের জন্য কি কি করবেন? না, আমার চেয়ারম্যান সাহেব আরেকটি কথা বলেছে যে কৃষি ঋণ যারা 10,000 টাকা নিয়েছেন সেটা সুদসহ মওকুফ করে দেবেন। গ্রামে যারা ক্ষুদ্র ঋণ নিয়েছে বিভিন্ন এনজিওর কাছ থেকে, সেই ঋণ সরকারের কাছ থেকে পরিশোধ করা হবে। এবং আমাদের কথাও বলা হয়েছে যে কৃষিভিত্তিক শিল্প কারখানা নির্মাণ করা হবে। আমাদের জেলায় ব্যাপক ভুট্টা চাষ হয়, কিন্তু এখানে কিন্তু ভুট্টা কেন্দ্রিক কোনো শিল্প কারখানা নেই। এখানে প্রচুর সবজি চাষ হয়। আমরা চাবো যে এই সমস্ত কৃষি পণ্যের ভিত্তিতে এখানে শিল্প কারখানা গড়ে এখানকার যারা বেকার রয়েছে তাদের কর্মসংস্থানের ব্যবস্থা তৈরি করব।
আরেকটি বিষয় হচ্ছে আপনি তো এখানে দলের প্রার্থীর পাশাপাশি দলের একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব রয়েছেন রংপুর আপনাদের পুরো রংপুর বিভাগে যে আসনগুলো রয়েছে সেখানে ধানের শীষের কেমন রেজাল্ট আসলে আপনারা প্রত্যাশা করছেন? না, আমরা মনে করি যে বিগত এই যে ফ্যাসিবাদী আন্দোলনে বিএনপি রাজপথে ছিল, সে কারণে বিএনপির প্রতি মানুষের আস্থা এবং বিএনপি যেহেতু রাষ্ট্র পরিচালনার অভিজ্ঞতা রয়েছে, সে কারণেও বিএনপির প্রতি মানুষের আগ্রহ বেশি। আশা করি আমরা 33টি আসনে ভালো ফলাফল করব। এখানে লাঙ্গলে একটা সময় দুর্গ ছিল, পরবর্তী সময় আসলে দেখা গেল যে সেটাও আর থাকলো না। এবার আপনারা ধানের শীষ এবং জামায়াত আপনারা মানে মানে দুইটি দলে একসাথে রাজনীতি করেছেন, সরকার গঠনে ছিলেন একসাথে, সেই জায়গায় যেহেতু আপনারা এখন রাজনীতিতে আছেন, কেমন প্রত্যাশা? ভালো করবেন ঠিক, কিন্তু 33টির মধ্যে কেমন আশা করছেন যে কোনো কনফার্মলি কতগুলো আসনের জরিপে আসলে উঠে আসছে কিনা একটু যদি বলতেন। না, বাংলাদেশে তো জরিপ বিভিন্ন প্রকার হচ্ছে, কিছু কিছু দলীয় জরিপ হচ্ছে, এগুলো বিশেষ করে ইউটিউবাররা নানান ধরনের খবর প্রচার করছে, সেটার উপরে জনগণের মতামতের কোনো প্রতিফলন ঘটবে না। আমি বিশ্বাস করি যে আপনারা বলছেন যে লাঙ্গলের একসময় দুর্গ ছিল, সেটা হয়তো সাময়িক একটি কি দুইটি নির্বাচনে ছিল, তারপরে এখানে লাঙ্গলার আর কোনো অস্তিত্ব নেই। সমস্ত মানুষ আমাদের দিকে ধাবিত হয়েছে। আশা করি যে 33টি আসনেই আমরা অত্যন্ত সফলভাবে জয়লাভ করব। শেষ প্রশ্ন, এখানে আসলে যারা আওয়ামী লীগের যারা সমর্থক বা যারা রয়েছিল তারা অনেকেই নেই, কিন্তু ভোটারদের একটা অংশ হয়তো থেকেও যায়। সেক্ষেত্রে আওয়ামী লীগ কিংবা সনাতন ধর্মাবলম্বী যারা ভোটাররা রয়েছে তাদের নিরাপত্তা কিংবা তার ভোট কেন্দ্রে যাওয়ার বিষয়ে দলীয়ভাবে বা আপনারা যারা প্রার্থী রয়েছেন আপনারা কোনো ভূমিকা রাখছেন কিনা? না, এখানে তো আপনারা দেখতে পাচ্ছেন যে সনাতন ধর্মের মানুষরা ব্যাপকভাবে উৎসাহ উদ্দীপনা, তারা মিছিলে অংশগ্রহণ করতেছে, বক্তব্য রাখতেছে, তাদের ভিতরে কোনো ভীতি নাই। আর যারা ওই দল করেছে তাদের যারা হয়তো মামলায় আসামি হয়ে আছে, তারা তো স্বাভাবিক কারণে অন্য জায়গায় আত্মগোপন করে রয়েছে। সাধারণ ভোটারদের মধ্যে কোনো, আমার মনে হয় না কোনো আশঙ্কা রয়েছে, কোনো ভয়ভীতি রয়েছে। আমরা চাবো যে সকল ভোটার ভোট কেন্দ্রে এসে তার মতামত প্রয়োগ করুক। ধন্যবাদ আসাদুল হাবিবুল। আমরা কথা বলছিলাম বিএনপির লালমনিরহাট 3 আসনে যে ধানের শীষের প্রার্থী আসাদুল হাবিবুলের সাথে। পরবর্তীতে অন্য সংবাদে আমরা দেখাবো অন্য কোনো আসনে অন্য কোনো প্রার্থীর কথা।